গঙ্গাসাগরে শুভেন্দুর সভার অনুমতি, শর্ত সাপেক্ষে সভার অনুমতি হাইকোর্টের। আজ গঙ্গাসাগরে শুভেন্দু অধিকারীর সভা, সেখানে 7,000-এর বেশি জমায়েত করা যাবে না, শর্ত সাপেক্ষে সভার অনুমতি হাইকোর্টের। ঠিক কোন কোন শর্তে এই অনুমতি? বিশ্বজিৎ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, হ্যাঁ দেখো, আজকে দুপুর একটায় গঙ্গাসাগরের সভা করার কথা ছিল, কিন্তু এই সভাকে কেন্দ্র করে যে প্রশাসনের তরফ থেকে যে অনুমতি, সেই অনুমতি কিন্তু দিচ্ছিল না। এবং শেষমেশ শুভেন্দু অধিকারী কিন্তু একেবারে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এবং 12টা নাগাদ যেটা খবর এলো যে শর্ত সাপেক্ষে কিছু শর্ত সাপেক্ষভাবেই এই সভা করতে হবে এবং সেই মতো যে শর্তগুলো দেওয়া হয়েছে, দুপুর 1টা থেকে বিকেল 5টার মধ্যে সভা কর্মসূচি শেষ করতে হবে এবং সর্বাধিক 7,000 প্রায় লোক নিয়ে এই সভা করতে হবে। এর বেশি লোক জমায়েত করা যাবে না এবং যে শব্দ, সেই শব্দটাও কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে, অর্থাৎ মাইকও কিন্তু কম করে লাগাতে হবে, এমনটাই কিন্তু যেটা আমরা জানতে পারছি। এই মুহূর্তে শুভেন্দু অধিকারী গঙ্গাসাগরে চলে এসেছেন এবং আর কিছুক্ষণ বাদে হয়তো তিনি কবিরমণি মন্দিরে পুজো দেবেন এবং তারপর সভাস্থলে যাবেন। প্রিয়াঙ্কা, যাদবপুরে সমাবর্তন এবং সেই সমাবর্তন অনুষ্ঠান ঘিরে রীতিমতো উত্তেজনা। যাদবপুরে বিশ্ববিদ্যালয়ে এসএফআই এর বিক্ষোভ, সেই ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। আচার্য সিভি আনন্দ বোস তিনি পৌঁছতেই বিক্ষোভ শুরু হয়। ক্যাম্পাসে চলে স্লোগানিং, বিক্ষোভ দেখান এসএফআই এর কর্মীরা। প্রীতি প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। প্রীতি, কি নিয়ে এই বিক্ষোভ দেখাচ্ছিলেন এসএফআই এর কর্মীরা এবং কতক্ষণ ধরে এই বিক্ষোভ চলে? দেখো, তুমি যেমনটা বলছিলে, আর যাদবপুরের বার্ষিকী সমাবর্তন অনুষ্ঠান তার ছিল এবং স্বাভাবিকভাবেই রাজ্যপাল তিনি এই বিশ্ববিদ্যালয়ের আচার্য, তাই জন্য তিনি আমন্ত্রিত ছিলেন, তিনি উপস্থিত হয়েছিলেন। ঠিক তার গাড়ি যখন ওএটি ভবনে ঢুকে যায়, সেই সময় কিন্তু মূলত এসএফআই এর যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছেন তারা বিক্ষোভ কর্মসূচি পালন করেন। ঠিক কি কারণে বিক্ষোভ? কারণ হচ্ছে এক অস্থায়ী যে পদ, সেই পদে স্থায়ীকরণ করতে হবে, ছাত্র নির্বাচন অবিলম্বে শুরু করতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামোগত উন্নয়ন করতে হবে। এই তিনটি বিষয় কিন্তু মূলত তারা সামনে রাখে। এছাড়াও একাধিক বিষয় ছিল। সিভি আনন্দ বোস অর্থাৎ আচার্য এবং একাধারে রাজ্যপাল তিনি যখন ভিতরে ছিলেন তার সঙ্গে দেখা করতে যাওয়ার চেষ্টা করেন এবং পরবর্তীতে সিভি আনন্দ বোস তিনি কিন্তু বলেন যে দুজন প্রতিনিধি অর্থাৎ এসএফআই যারা বিক্ষোভ করছিল তাদের সঙ্গে দেখা করবেন তিনি এবং তাদের সঙ্গে তিনি দেখা করেন। এই দুই প্রতিনিধি ডেপুটেশন জমা দেন এবং বাইরে বেরিয়ে এসে বলেন কিন্তু রাজ্যপাল তাদের সঙ্গে যে দেখা করেছেন তাতে তারা স্বস্তি পেয়েছেন, কতদিনে তাদের এই সমস্যা, সেই সমস্যার সমাধান হচ্ছে সেদিকেই তাকিয়ে থাকবেন। অন্যদিকে রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি বলেন যে রাজভবন যেহেতু এখন লোকভবনে পরিণত হয়েছে, ছাত্রছাত্রীরা চাইলেই তারা কিন্তু যে কোনো সময় তার সঙ্গে গিয়ে সেই লোকভবনে দেখা করে আসতে পারেন। প্রিয়াঙ্কা, বিশ্ববিদ্যালয়ের বিভাগগুলিতে যে পরিমাণ শিক্ষক বা অধ্যাপকের সংখ্যা থাকার কথা, সেই পরিমাণ শিক্ষক সংখ্যা নেই। ক্লাসরুমের বিভিন্ন রকম পরিকাঠামোর দিক দিয়ে সমস্যা হচ্ছে বা আমাদের নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে মহিলা নিরাপত্তার সংখ্যা খুবই কম। সেই বিষয়গুলো কোনোভাবেই রাজ্যপাল যিনি বিশ্ববিদ্যালয়ের আচার্য তিনি কোনো রকমভাবে এই বিশ্ববিদ্যালয়ে দেখেন না ঠিকভাবে। এতদিন ধরে ক্যাম্পাসের অথরিটির কাছে আমরা বলে আসছি, সেই সমস্যাগুলোই আমরা রাজ্যপালকে বলতে চাই। আমাদের দাবি একটা সেফ ক্যাম্পাসের, আমাদের দাবি একটা আইসিসি বডির, আমাদের দাবি ফান্ড কাট বন্ধ হোক, আমাদের দাবি আমরা যেন ডিজার্ভিং ফ্যাসিলিটিস গুলো পাই। গঙ্গার পাড়ে প্রায় 50 বিঘা জমি, সেখানেই শয়ে শয়ে ম্যানগ্রোভে কোপ। এই জমির পাশে এই কুলতলি তৃণমূল ব্লক সভাপতির বাড়ি, আর তাঁর বিরুদ্ধেই ম্যানগ্রোভ কেটে মাছের ভেড়ি তৈরির অভিযোগ। তিনি অবশ্যই অভিযোগ মানতে নারাজ। সুন্দরবনের ম্যানগ্রোভ প্রাকৃতিক দুর্যোগ বারবার ঢাল হয়ে দাঁড়িয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকার রক্ষাকর্তা। দক্ষিণ 24 পরগনার কুলতলিতে সেই ম্যানগ্রোভে দেদার কোপ। যারা ক্ষমতায় আছে তারা কেটেছে। পঞ্চায়েতের প্রধান কি কেটেছে? হ্যাঁ নিশ্চয়ই, তাদের সহানুভূতি না থাকলে তো কাটতে পারবে না।
ক্ষমতায় আছে সেই ঘিরেছে, যেমন তৃণমূল। আপনারা প্রতিবাদ করেননি? না, এখানে কেউ প্রতিবাদ করলে তার বিরুদ্ধে থেকে করা স্টেপ নেওয়া হবে আর কি। কুলতলির বৈকুণ্ঠপুর পঞ্চায়েতে রয়েছে গঙ্গার পাড়। এই এলাকায় কুলতলি তৃণমূলের ব্লক সভাপতি পিন্টু প্রধানের বাড়ি। পাশেই প্রায় 50 বিঘা জমিতে কয়েকশো ম্যানগ্রোভে কোপ। অভিযোগ, বাড়ির পাশে মাছের ভেড়ি তৈরির জন্য ম্যানগ্রোভ কেটে সাফ করে দিয়েছেন তৃণমূলের ব্লক সভাপতি। তৃণমূলের নেতা ব্লক সভাপতি পিন্টু প্রধানের বাড়ির পাশে 50 বিঘের উপরে জায়গা, সেখানে ম্যানগ্রোভ কেটে ফিশারি বানানো হচ্ছে। তৃণমূলের পঞ্চায়েত প্রধান এর সঙ্গে যুক্ত। একটা মিথ্যে ঘটনাকে নিয়ে একটা অপপ্রচার করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের নামে। একটা নতুন জেটি ঘাট হবে, 2 বছর আগে থেকে একটা মাটি কাটা হয়ে পড়েছিল, সেটাকে ভিডিও করে এমন করছে যে ব্লক সভাপতি তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে এইসব ম্যানগ্রোভ কাটা হচ্ছে। এসব ভিত্তিহীন সিপিএম বিজেপি এরা একত্রিত হয়ে চক্রান্ত করছে, তৃণমূল কংগ্রেসের নামে মিথ্যা অপপ্রচার করা হচ্ছে। আমি পঞ্চায়েত প্রধান, তার কাছ থেকে জেনে নিচ্ছি কতটা কি তার সততা আছে। নলগোড়া বিট অফিস, আমি তাদের সঙ্গে কথাবার্তা বলে জেনে নিয়ে উত্তর আমি দিতে পারব। দক্ষিণ 24 পরগনার কুলতলি থেকে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা। আর এবার একটা ছবি দেখাই আপনাদের, দেখুন বালি মাফিয়া দৌড়াতে অতিষ্ঠ। এই ছবি কংসাবতী নদীর, সেখানে দেদার বালি চুরি চলছে, জানিয়ে প্রতিবাদ দেখান স্থানীয়রা। বালি মাফিয়া দৌড়াতে অতিষ্ঠ, কংসাবতী নদী থেকে দেদার বালি চুরি, দিনে দুপুরে প্রকাশ্যে বালি চুরি। আর এর জেরেই নদীর গতিপথ পরিবর্তনের আশঙ্কা করছেন স্থানীয়রা। রাজু প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রাজু, স্থানীয়রা তারা প্রতিবাদ দেখাচ্ছেন, তারা পথ অবরোধ করছেন, প্রশাসনের নজরে কি এসেছে? দেখো, ইতিমধ্যে এটা নিয়ে জেলা প্রশাসন জানতে পেরেছে এবং জেলা প্রশাসনের তরফ থেকে মূলত যেভাবে বালি তোলা হচ্ছে, যে নদীর গতিপথকে আটকে বালি তোলা হচ্ছে যেটা অবৈধ, সেক্ষেত্রে প্রশাসনের তরফ থেকে সেই যে অবৈধভাবে তারা বালি তুলছে তার জন্য ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে এই বিষয় নিয়ে তদন্তও শুরু হয়েছে এবং জেলা প্রশাসনের তরফ থেকে বিশেষভাবে তার উপর দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। গ্রামবাসীদের অভিযোগ যে এই যে নদীর গতিপথ আটকাচ্ছে, তাহলে এই যে নদীর পার্শ্ববর্তী গ্রামটি যেটা রয়েছে, এই মেটাল গ্রামের অধিকাংশ মানুষ জেলে, সেক্ষেত্রে তারা নদীর থেকেই মাছ ধরে তাদের জীবিকা নির্ভর করে। সেই জায়গা থেকে তাদের জীবিকার একটা বড় সমস্যা হয়ে দাঁড়াবে, কারণ এভাবে যদি নদীর গতিপথ আটকানো হয় এবং নদী গর্ভ থেকে মূলত বালিকে যেভাবে উত্তোলন করা হচ্ছে, তাতে সবটাই সমস্যার মধ্যে পড়বে না এই গ্রামের মানুষ। জানিয়ে তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। ইতিমধ্যে প্রশাসনের তরফ থেকে এই ঘটনাকে কেন্দ্র করে তারা বিভিন্ন ব্যবস্থা নিচ্ছে। এর আগেও যে স্থানীয় যে প্রশাসন রয়েছে তাদেরকে জানানো হয়েছিল, স্থানীয় প্রশাসন থেকেও ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। একেবারেই গ্রামটা বেশিরভাগে মাছ ধরে সংসার চলে। 12 মাসের মধ্যে 3 মাস চাষির কাজ করে, আর 9 মাস কিন্তু আমাদের এই নদীর উপর নির্ভর হয়। নদীর গতিবেগকে এমনভাবে ওরা আটকে রাখেছে, মানে পোল করেছে বাঁধ দিয়ে, যে কোনো মুহূর্তে আমাদের গ্রাম বন্যার সময় ধাস অবশ্যই নিবে। যেভাবে ওরা গাড্ডা করছে নদীতে, সে গাড্ডা হিসাবে আমরা মাছ ধরতে পারবো না। আর সেক্ষেত্রে আপনারা প্রশাসনকে জানিয়েছেন? প্রশাসনকে আমরা জানিয়েছি। এখানে মূলত সমস্যা হচ্ছে মানে এই রাস্তার পাশেই হচ্ছে স্কুলে মানে ছোট ছোট একদমই, আমাদের তো একদম ছোট বাচ্চা আইসিডিএস সেন্টার। এটা গাড়ি যখনই যাচ্ছে বাচ্চারা আওয়াজ পেয়ে ছুটে বেরিয়ে আসছে। সবসময় এতগুলো বাচ্চাকে ধরে রাখাও সম্ভব হচ্ছে না। একটু বেড়া হলেও যেমন দিয়ে দেয়, এতে স্কুলের পাশ দিয়ে কাছ দিয়ে গাড়ি চলে যাচ্ছে। এটা হ্যাঁ, রাস্তা তো খারাপ হয়ে যাচ্ছে তো। হ্যাঁ, রাস্তাও খারাপ হচ্ছে। আর এবার দেখাবো স্বাধীনতার পর প্রথম পাকা রাস্তা গোয়ালপুকুরে, সেখানে নতুন 2 রাস্তার শিলান্যাস। পথশ্রী প্রকল্প এবং সেই প্রকল্পে 1,62,00,000 টাকা বরাদ্দ করা হয়েছে। চঞ্চল প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। চঞ্চল, খুব স্বাভাবিক যে স্থানীয়রা তারা উচ্ছ্বসিত, কারণ খানাখন্দে ভরা যে রাস্তা, কাঁচা রাস্তা, সেই রাস্তাতেই এতদিন ধরে যাতায়াত করতে হতো। জটিলতা কোথায় ছিল, জট কোথায় ছিল? দেখো, দীর্ঘদিন ধরেই কিন্তু একটা দাবি ছিল যে স্বাধীনতার পর থেকে কিন্তু এই গ্রামে কোনো রাস্তা হয়নি। অর্থাৎ যে গোয়ালপুকুরে 1 নম্বর ব্লকের যে সরকার গ্রাম পঞ্চায়েতের যে রয়েছে, সেই গ্রাম পঞ্চায়েতের 2টো রাস্তা রয়েছে। একটা হচ্ছে সলপাড়া বাস স্ট্যান্ড থেকে ফুলবাড়ি পর্যন্ত প্রায় 2 কিলোমিটার রাস্তা, আরেকটি হচ্ছে জাবরা বস্তি থেকে গোড়া পর্যন্ত প্রায় 700 মিটার রাস্তা। এই 2টো রাস্তায় কিন্তু স্বাধীনতার পর থেকে কিন্তু হয়নি। মূলত কথা হচ্ছে যে পঞ্চায়েতের যে ফান্ড, সেই ফান্ড কিন্তু এতটা ছিল না এবং তাতে কিন্তু কোনো কাজ করতে পারছো না। পাশাপাশি আরেকটি কথা বলে রাখা হচ্ছে যে 100 দিনের প্রকল্পের যে কাজ বন্ধ রয়েছে, তাতেও কিন্তু অনেক রাস্তাঘাট কিন্তু করা সম্ভব হয়নি এই সরকারের কাছে। তাই বাধ্য হয়ে কিন্তু দেখা গেছে যে এই পথশ্রী প্রকল্পের মাধ্যমে যে মুখ্যমন্ত্রী
তিনি রাস্তার শিলান্যাস করেছিলেন 20,000, তারই বরাদ্দের থেকে কিন্তু দেখা গেছে যে এই দুটি রাস্তা 1,62,00,000 টাকা বরাদ্দে শিলান্যাস করা আছে এবং দুটি রাস্তা পিছিয়ে হবে। এই রাস্তা শিলান্যাস হওয়াতে কিন্তু খুশি রয়েছে গ্রামবাসীরা এবং মন্ত্রী এবং রাজ্য সরকারকেও কিন্তু ধন্যবাদ জানিয়েছে। বেশ। অনেক দিনকার রাস্তা, কোনোদিনও একটা ঢালাই হয়নি, প্রথমে ঢালাই হচ্ছে। আমাদের যে সোলপা থেকে আনল হাউস টু পূর্ব ফুলবাড়ি সিপিডব্লিউ রোড পর্যন্ত এই একটা রাস্তা হচ্ছে, যাতে আমরা গ্রামবাসী খুব খুশি। এটা তো কোনোদিনই পিচ পড়েনি বা আপনার ঢালাই পড়েনি। এই রাস্তাটা এখান থেকে 700 মিটার হবে, 22 লক্ষ টাকার বরাদ্দ করা হয়েছে। এখানকার লোক অনেক খুশি। পথশ্রী স্কিম করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে একটা এক্সাম্পল ক্রিয়েট করেছেন, উদাহরণ ক্রিয়েট করেছেন। এই গ্রামগুলোতে কোনোদিনের রাস্তা হয়নি, এই রাস্তাঘাট করে আমরা ওনাকে ধন্যবাদ দিচ্ছি। অনেক দিন ধরে কাদায় মানুষ হাঁটাহাঁটি হয়, বর্ষার দিনে খুব পেরেশানি হয়, তো লোক এখন খুশি আছে যে রাস্তাটা হচ্ছে। এই জায়গাটা শুধু 700 মিটার জায়গা কাঁচা ছিল, ওই ইদিক উদিক হতো পাকা ছিল। এই 700 মিটার যদি জোড়া লেগে যায়, এই 4-5টা গ্রাম মিলে যোগাযোগটা ভালো থাকে।